আচ্ছা, তাহলে সার্কুলার মোশনে বা ঘূর্ণন আবর্ত গতির ক্ষেত্রে আবর্তন প্রক্রিয়াটা সম্পন্ন করায় কে? এর আগের আলোচনায় এইটা দেখা গেল, আবর্তন প্রক্রিয়া হয় বাই দি অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল টর্ক। টর্কের ক্রিয়াতে এই আবর্তনটা হয়ে থাকে। সেই হিসাবে তোমায় বলা হয়েছে যে দ্বন্দ্বের যে ভ্রামক বা টর্ক, তার কাজ হচ্ছে তোমার বিশুদ্ধ রোটেশন সৃষ্টি করা। তাহলে যদি রৈখিক গতির দিক থেকে তুলনা করা হয়, তাহলে টর্ক হলো রৈখিক গতির ক্ষেত্রে এক্সটার্নাল ফোর্সের ইকুইভ্যালেন্ট রোল। এক্সটার্নাল ফোর্স রৈখিক গতিতে যে ভূমিকা পালন করে, তোমার টর্কও আবর্ত গতির ক্ষেত্রেতে সেই ভূমিকা পালন করে। তাহলে লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমাদের ফোর্সের রাশিমালায় বলা হয়েছে যে F = ma, অর্থাৎ এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু হয় ম্যাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে এইবার আবর্ত গতির ক্ষেত্রেও সেরকম ভূমিকা থাকবে। এটা তোমরা দেখো দৈনন্দিন জীবনে আমরা যে স্ক্রু ড্রাইভার ঘোরাই, সেখানে দ্বন্দ্ব প্রয়োগ করা হয় এবং দ্বন্দ্বের একটা ভ্রামক বা টর্ক উৎপন্ন হয়, তার ফলে ঘোরে। তাহলে এখন দেখো, যত বেশি টর্ক তুমি প্রয়োগ করবে তত বেশি ঘূর্ণন হবে। দি মোর দি টর্ক, দি গ্রেটার ইজ দ্য বা দি মোর দি রোটেশন অফ দি বডি, রিজিড বডি। তাহলে যত বেশি ঘুরবে, তাহলে ইঙ্গুলার অ্যাক্সিলারেশনটাও দেখো তত বেশি হবে। হবে না? হবে না? তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের সঙ্গে তাহলে টর্কের রিলেশনটা কি, ম্যাথামেটিক্যাল রিলেশনটা পড়তে হবে। ঠিক যেমন রৈখিক গতির ক্ষেত্রে দেখো আমাদের পড়া আছে, রৈখিক গতি ঘটায় কি? এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্সের সঙ্গে অ্যাক্সিলারেশনের কি রিলেশন দেখো পড়া আছে নিউটন সেকেন্ড ল অফ মোশনে, যে F = ma। স্থির বস্তুকে গতিশীল করতে গেলে ফোর্স লাগে এবং সেই ফোর্সের পরিমাণ হয় বল ইন্টু ত্বরণ। তাহলে এইবার ইঙ্গুলার মোশনের ক্ষেত্রে টর্ক আর ইঙ্গুলার অ্যাক্সিলারেশনের মধ্যে রিলেশনটা কি পড়তে হবে। প্রশ্নটা বুঝতে পারলে না? পারলে না? তাহলে ধরো এই রকমের একটা অ্যাক্সিস আছে, AB অক্ষকে কেন্দ্র করে এই রকমের একটা ধরো রিজিড বডি ঘুরছে। AB অক্ষ তাকে কেন্দ্র করে ঘুরছে, অর্থাৎ তুমি ভাবতে পারো নাগরদোলায় যেমন মধ্যবর্তী যে মেঝেতে যেটা যে অনুভূমিক তলে যেটা ঘোরে না, এই অক্ষটাকে কেন্দ্র করে তোমার ধরো ওই চেয়ারগুলো ঘুরছে। তুমি একটা চেয়ারের গতির কথা পাবো, সমস্ত চেয়ারগুলো নেই, একটা আছে। ওই চেয়ারে 4 জন লোক ধরবে, এই সাইডে 2 জন, ও সাইডে 2 জন। তাহলে ওই চেয়ারটাকে ধরো এই জিনিসটা, তাহলে চেয়ারের মধ্যস্থ বিভিন্ন কোণা ঘূর্ণন অক্ষ থেকে দেখো বিভিন্ন দূরত্বে অবস্থান করছে। আমরা ধরো 3টে কোণার গতির কথা বিবেচনা করছি। ধরো 3টে পয়েন্ট আছে, একটা এ, এটা বি, আর এটা ধরো সি বিন্দু। এ বিন্দুটা এখান থেকে R1 ডিস্টেন্সে অবস্থান করছে, বি বিন্দুটা ঘূর্ণন অক্ষ থেকে R2 দূরত্বে অবস্থান করছে, সি বিন্দুটা ঘূর্ণন অক্ষ থেকে R3 দূরত্বে অবস্থান করছে। বুঝতে পারলে না? পারলে না? And the mass of the 3 points A and B may or may not be equal. যদি বিভিন্ন বস্তু কণার সমন্বয়ে গঠিত হয়, যে সংকর ধাতুই ভাবো, অ্যালুমিনিয়াম আর তোমার ভুল বলছি, তামা আর জিঙ্কের সমন্বয়ে ধরো তৈরি, তাহলে তোমার বলেছি প্রতিটা অণুকে যদি একটা পয়েন্ট ধরো, তাহলে বিভিন্ন
পদার্থের অণু আছে, তাহলে তোমার বিভিন্ন দূরত্বে অবস্থান করবে। যাই হোক, তাহলে বিভিন্ন অণুর ভর বিভিন্ন বিভিন্ন দূরত্বে অবস্থান করবে তো বটেই, ভরও বিভিন্ন হবে। সেই হিসাবে এ কোণাটার ভর ধরছি m1, বি এর ভর m2, সি এর ভর m3। তাহলে হোয়াট উইল বি দ্য টর্ক অফ দি টোটাল বডি? এই কণাটা ধরো ঘুরছে এভাবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে এ বি অক্ষকে কেন্দ্র করে দিই। এইটা যদি অক্ষ হয়, এই যদি রিজিড বডিটা হয়, এরকম ভাবে ঘুরছে, এভাবে একে কেন্দ্র করে এই যে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরছে। বুঝতে পারলে না? তাহলে এর মধ্যেই ধরো তিনটে কোণা, একটা এই দিকে আছে, একটা এই প্রান্তে আছে, আর মধ্যস্থলে একটা আছে, সেরকম তিনটে কোণার কথা আমরা ধরেছি। তাহলে প্রত্যেকের টর্ক হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, প্রত্যেকে ঘুরছে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে টর্কটাও একটা নির্দিষ্ট দিকে থাকবে, এভাবে তোমার রাইট হ্যান্ড থাম্ব রুল দ্বারা নির্ধারিত হবে। অর্থাৎ দি টর্ক অফ অল পয়েন্টস অফ দি বডি are along the same direction, so you can add the torque of all particles arithmetically, পাটিগণিতের নিয়মে যোগ করে দিতে পারো। দিকটা এক হয়ে গেছে তোমার ওই প্রাথমিক যে যোগ বিয়োগের নিয়ম অনুযায়ী। তাহলে বিভিন্ন কোণার টর্ক যদি ধরো টোটাল টর্ক যদি জি বলো, তাহলে হবে G1 প্লাস G2 প্লাস G3 প্লাস, এরকম ভাবে চলবে, সমস্ত কণাগুলো যোগ নিতে হবে। এখানে তোমার স্থিতিবিজ্ঞানেরকে ওই ভ্রামককে জি দিয়ে লেখা হয়, কিন্তু এই তোমার টর্ক, ভ্রামকের থেকে টর্ক কথাটাই অধিকতর প্রচলিত, এবং সেই টর্ক কথাটাকে টাউ দিয়ে লেখা হয়। তাহলে সো দি টোটাল টর্ক অফ দি হোল রিজিড বডি টাউ ইকুয়াল টু G1। তাহলে প্রথমটা তোমার টর্ক নিতে হবে এক বিন্দুটা, এ বিন্দুতে অবস্থিত কোণাটা। অলরেডি এইটা বলা হয়েছে যে টর্ক ইকুয়াল টু বল ইন্টু অক্ষ থেকে কোণার লম্ব দূরত্ব। তাহলে ফোর্স ধরো তোমার F1 ইন্টু লম্ব দূরত্ব R1। সিমিলারলি সেকেন্ড কোণার ক্ষেত্রে ফোর্স F2 ডিস্টেন্স R2 প্লাস F3 R3, এভাবে চলবে। F মানে আবার কি MA, তাই তো নাকি? অর্থাৎ যেখানে এ হচ্ছে কণাগুলোর লিনিয়ার অ্যাক্সিলারেশন, রৈখিক ত্বরণ। তাহলে টাউ ইকুয়াল টু বলা যেতে পারে M1 A1 R1 প্লাস M2 A2 R2 প্লাস M3 A3 R3 প্লাস, এইভাবে চলবে। হবে না? হ্যাঁ, অলরেডি এটাও পড়ে এসছো যে এ ইকুয়াল টু হয় আর আলফা। আমাদের প্রশ্নটা কি, টর্ক আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। রৈখিক ত্বরণ আমাদের আলোচ্য বিষয় নয়, সুতরাং অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনে যেতে হবে, সুতরাং এ কে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আকারে রাখতে হবে। এ হচ্ছে লিনিয়ার অ্যাক্সিলারেশন, তাহলে লিনিয়ার অ্যাক্সিলারেশনের সঙ্গে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের সম্পর্ক হচ্ছে যে এ ইকুয়াল টু আর আলফা। এটা পড়া জিনিস। তাহলে দেখো লেখা যাবে M1 এর জায়গায় R1 আলফা 1 ইন্টু R1 প্লাস M2 আর A2 মানে কি R2 আলফা 2 ইন্টু R2 প্লাস M3 R3 আলফা 3 ইন্টু R2, এইভাবে চলবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক নেই। Angular acceleration of all the particles are same, but the linear acceleration are different. তুমি একটা ঘড়ির কাঁটা বা সাইকেলের চাকাকে ঘোরাও, এক পা ঘুরতে দেখো, তোমার অ্যাক্সিসের কাছে যে অংশটা অবস্থা, এই ঘড়িটা যদি দেখো, অ্যাক্সিস হচ্ছে এই নাটের মতো দিয়ে যে একটা উল্লম্ব সরলরেখা কল্পনা করা হয়, এই বিন্দুটাও যত জোরে ঘুরবে, এক পা ঘুরতে যে সময় নেবে, এই পয়েন্টটাও এক পা ঘুরতে সেই সময়টা নেবে। কি বলো? এই কোণাটাও যেমন গতিবেগ যেমন বাড়বে, এরও তেমন বাড়বে, কৌণিক গতিবেগ।
সুতরাং angular acceleration and angular velocity of all the particles are same. So the equation will be a1 will be equal to r1 alpha, a2 equal to r2 alpha, and a3 equal to r3 alpha. আলফাটা কনস্ট্যান্ট, তার মানে দেখো দাঁড়াচ্ছে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই আলফা। আলফাটা কমন নিলে এটা দ্বারা, ঠিক আছে। সুতরাং এরপরই গুরুত্বপূর্ণ টার্ম, tau equal to I alpha, where R is the total all terms within the bracket. এই আইটা, এটাকে আই দিয়ে লেখা হয়, যেখানে আই হচ্ছে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার প্লাস এটা তো চলতে থাকবে। And it is called the famous term moment of inertia. Moment of inertia, জড়তা ভ্রামক বলা হয় আই রাশিটাকে, জড়তা ভ্রামক। বুঝতে পারলে না? পারলে না? তাহলে আই কে বলা হয় জড়তা ভ্রামক। তাহলে জড়তা ভ্রামক জিনিসটা কি দাঁড়ালো না, একটি দৃঢ় বস্তু যদি কোনো একটি অক্ষকে কেন্দ্র করে ঘোরে, তাহলে ওই দৃঢ় বস্তুর বিভিন্ন কোণার ভর এবং অক্ষ থেকে লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকেই বলা হয় জড়তা ভ্রামক। বলো না দেখো, ভর এবং অক্ষ থেকে লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি। একটা কোণার ক্ষেত্রে যদি হয়, তুমি যদি একটা অণুকে যদি ঘুরতে থাকে, তার ক্ষেত্রে কি হবে, অণুর ভর, অণুটাকে একটা পয়েন্ট ধরছি, ইনটু কি হবে না অ্যাক্সিস অফ রোটেশন থেকে দূরত্বের বর্গের গুণফল। হবে না? হবে না? এটা হচ্ছে একটা কোণার ক্ষেত্রে। কিন্তু দৃঢ় বস্তু অসংখ্য কোণার সমন্বয়ে তৈরি, ওই সমস্ত কোণাগুলোর ওই প্রত্যেকটা জড়তা ভ্রামকের, প্রতিটা বিন্দুর জড়তা ভ্রামকের সমষ্টি হলো সমগ্র দৃঢ় বস্তুর জড়তা ভ্রামক। Moment of inertia is the very important term. It is written as I equal to a sigma mi ri square, I equal to 1 to n। যদি n সংখ্যক কোণা থাকে, অর্থাৎ এটা মানে কি, তিনটে কোণা যদি হয়, এইটা রান করবে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার, ব্যাস স্টপ হয়ে গেল। লিমিটটা হবে 1 to 3, 1 to 5 হলে 5 পর্যন্ত যাবে, 1 to 100 হলে 100 পর্যন্ত টানবে। বুঝতে পারলে না? পারলে না? 101তম তে গিয়ে স্টপ হয়ে যাবে, 100তে গিয়ে স্টপ হয়ে যাবে, 101 টার্মটা থাকবে না যদি 100টা কোণা থাকে। ঠিক আছে, মনে রাখবে মোমেন্ট অফ ইনার্সিয়া, ইট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট টার্ম অফ এ বডি ফর রোটেশনাল মোশন। দেখো তোমার রৈখিক গতির ক্ষেত্রে পড়ে এসছো F equal to ma, force equal to ভর ইনটু ত্বরণ, রৈখিক ত্বরণ। এখানেও দেখো আছে টাও, টর্ক ইকুয়াল টু জড়তা ভ্রামক ইনটু কৌণিক ত্বরণ। তাহলে অলরেডি বলাই হয়েছে রৈখিক ক্ষেত্রে, গতির ক্ষেত্রে বল যে ভূমিকা নেয়, কৌণিক গতির ক্ষেত্রে জড়তা ভ্রামক সেই ভূমিকা নেয়। রৈখিক গতির ক্ষেত্রে রৈখিক ত্বরণ, কৌণিক গতির ক্ষেত্রে কৌণিক ত্বরণ। তাহলে বাকি রইল এম আর আই। সুতরাং রৈখিক গতির ক্ষেত্রে ভরের যে ভূমিকা, কৌণিক গতির ক্ষেত্রে তোমার জড়তা ভ্রামকের তাই ভূমিকা। কিন্তু তফাৎ একটাই, ভর ইট ইজ অলওয়েজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, বাট দি জড়তা ভ্রামক ইজ নট এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। ইট ডিপেন্ডস অন দা, একটা কোণার ক্ষেত্রে ধরো যে অক্ষকে কেন্দ্র করে ঘুরছে সেই অক্ষ থেকে দূরত্বের সঙ্গে। যদি ছোট বৃত্তের ব্যাসার্ধের ঘুরে জড়তা ভ্রামক কম হবে, বড় বৃত্তের ব্যাসার্ধে ঘুরলে জড়তা ভ্রামক বেশি হবে, তাই না? এই 8 টার্মটা থেকেই জড়তা ভ্রামক টার্মটাকে একটু গোলমেলে করে তুলেছি। তুমি দৈনন্দিন জীবনে উদাহরণ নিয়ে দেখো, যে কোনো বস্তুকে একটা ছোট বৃত্তের ব্যাসার্ধে সহজে ঘোরানো যাবে, অল্প টর্ক প্রয়োগ, তুমি ঘোরাচ্ছ মানে টর্ক প্রয়োগ করছো, সহজে ঘোরাচ্ছ। কিন্তু বড় বৃত্তের ব্যাসার্ধে ঘোরাও, তাকে চট করে পারবে না। কেন? ওই জড়তা ভ্রামকটা বেড়ে গেছে। একই অ্যাক্সিলারেশন তোমায় সৃষ্টি করতে হবে, কিন্তু জড়তা ভ্রামক বৃদ্ধির জন্য
বড় বৃত্তের ব্যাসার্ধ বা বৃহৎ বৃত্তপথে ঘোরানো দেখো তোমার কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। মোমেন্ট অফ ইনার্সিয়া ইট ইজ নাইদার স্কেলার নর ভেক্টর। আরো রহস্যের বিষয়, এটা স্কেলার রাশিও নয়, ভেক্টর রাশিও নয়, তাহলে কি? ইট ইজ এ টেনসার। এটাকে বলা টেনসার। এই জিনিসটা তোমার এই লেভেলে তোমার নেই। আমিও যে খুব ডিটেলস জানি তা না, এমএসসিতে আমি পড়েছিলাম, আমারও মেমোরি থেকে ওটা নেই। তবু কাজ চলার জন্য আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়াকে স্কেলার হিসাবেই ধরতে হবে, কারণ তোমাকে তো কাজ করতে হবে, অঙ্ক করতে হবে। তো সেইখানে তাহলে তুমি কি নেবে? সেইখানেতে জড়তা ভ্রামককে তোমার স্কেলার হিসাবেই নেওয়া হয়। তাহলে এইটার তাহলে ভেক্টর রূপটা কি দাঁড়াবে? টাউ ইকুয়াল টু আই আলফা। এই যে বললাম স্কেলার হিসাবে নেওয়া হয় জড়তা ভ্রামককে। TENSOR টেনসার, এটাকে টেনসার হিসাবে নেওয়া হয়।